সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব এম এ নাহিয়ান, চেয়ারম্যান বাংলাদেশ জিনিয়াস বিজনেস জিনিয়াস বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলসকেও ধন্যবাদ জানাবো এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অর্থনীতি নিয়ে, এবং আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে কথা বলে থাকি। দেশের অর্থনীতি কেমন চলছে, কে কোন কাজে কেমন অবদান রাখছে, কোন জায়গাগুলো ভালো চলছে, কোন জায়গাগুলোতে আরও ডেভেলপ করার দরকার আছে, নজর দেওয়ার প্রয়োজন আছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে তুলে নিয়ে আসি। জনাব এম এ নাহিয়ান, আপনি যুব সমাজ নিয়ে কাজ করেন, বাংলাদেশের ইয়ুথদের নিয়ে কাজ করেন। সেই ইয়ুথদের নিয়ে কাজ করার সুবাদে আপনাকে আজকে আমরা স্টুডিওতে পেয়ে আমরা দর্শকদের সাথে আলোচনা করতে চাই দেশের অর্থনীতিতে যুব সমাজের অবদান কেমন হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। জনাব এম এ নাহিয়ান, আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি অনেক দিন যাবৎ ইয়ুথদের নিয়ে কাজ করছেন, আপনি প্রোগ্রেস কেমন দেখতে পাচ্ছেন? মানে ইয়ুথদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন দেশের জন্য কিছু করার, দেশকে নিয়ে ভাবার, এবং তার পাশাপাশি নিজেকে ওরা কতটুকু ডেভেলপ করতে পারছে বলে আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ইউথদের আসলে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে অর্থনীতি নিয়ে কাজ করা বা দেশের জন্য কাজ করার জন্য, এটা দেখার জন্য আমরা মেনলি দুইটা অর্গানাইজেশন করেছি। একটা বিজনেস জিনিয়াস বাংলাদেশ, মেনলি যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা, জব করছে অথবা বিজনেস করছে তাদের নিয়ে একটা ফেডারেশন। আর একটা হচ্ছে ফেডারেশন অফ হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়ে যারা পড়াশোনা, জব বা বিজনেস করছে তাদের নিয়ে একটা ফেডারেশন। সো এই দুটারই আমি চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান। সো মেনলি আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই, একটা সেমিনার অ্যারেঞ্জ করি যে ছেলে মেয়েদের কেন দেশের জন্য কাজ করা উচিত, এবং যখন তারা এই সেমিনারে ইন্সপায়ার্ড হয় তাদেরকে আমরা একটা ট্রেনিং দিই যাতে সেই স্কিলটা তার ডেভেলপ হয় এই স্কুল, কলেজ, ভার্সিটি স্টুডেন্টদেরকে। এবং স্কিলগুলো ডেভেলপ হওয়ার পর সে যাতে বাংলাদেশের যাতে অর্থনীতির দিক থেকে বাংলাদেশে এগিয়ে আসে বা অন্যান্য সেক্টরে বাংলাদেশে এগিয়ে আসে, সেই জন্য সে কাজ করতে পারে। সেটা সে যে জায়গায় জব করছে সেখান থেকে হতে পারে, কোনো অর্গানাইজেশন থেকে হতে পারে, বা সে যে বিজনেসটা করছে সেখান থেকে হতে পারে। তা আমরা যে জিনিসটা দেখেছি যে আলহামদুলিল্লাহ, আমরা যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাই সেমিনার বা ট্রেনিং অ্যারেঞ্জ করতে, ছেলেমেয়েরা খুব উৎসাহ নিয়ে আসে এগুলোতে অংশগ্রহণ করার জন্য। মানে তারা আসলে স্কিল ডেভেলপ করতে চাচ্ছে এবং তারা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য এবং বিভিন্ন সেক্টরের উন্নতির জন্য কাজ করতে চাচ্ছে। তো তারা জানে যে তাদের আসলে স্কিল ডেভেলপটা হচ্ছে না, কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কিলগুলো নিয়ে আপনারা, মানে আপনি কাজ করার সুবাদে আপনার কাছে কি কি দেখতে পেয়েছেন? স্পেশালি তাদের সফট স্কিলগুলো ডেভেলপ করা দরকার। এর মধ্যে তার প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা, আই কন্ট্যাক্ট, তারপর হচ্ছে তার কনফিডেন্স, তারপরে তার জেনারেল নলেজ, থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, জব স্কিলগুলো ডেভেলপ করা, বিজনেস স্কিলগুলো ডেভেলপ করা। এই জিনিসগুলো আসলে ডেভেলপ করা প্রয়োজন। এই জিনিসগুলো যদি তার ডেভেলপ না হয় তাহলে সে কিন্তু দেশের জন্য বা অর্থনীতির জন্য বা যে কোনো সেক্টরে সে কাজ করতে পারবে না। একটা সেক্টরে কাজ করতে হলে কিছু বেসিক নলেজ থাকা লাগবে, কিছু সফট স্কিল থাকা লাগবে, প্লাস ওই সেক্টর সম্পর্কে থিওরি এবং প্র্যাকটিক্যাল স্কিল থাকা লাগবে, যেটার জন্য আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে এই ট্রেনিংটা অ্যারেঞ্জ করছি। আচ্ছা, স্কুল কলেজের পাশাপাশি আরেকটা জায়গায় আমরা একটু যাই, মানে বাংলাদেশের ইয়ুথদের বা বাংলাদেশের ধরেন যে কম বয়সী শ্রমিক আমরা যাদের দেখতে পাই, আমি শ্রমিক শব্দটা এই জন্য উচ্চারণ করলাম কারণ হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বলেন, ট্যানারি শিল্প বলেন, মানে যে জায়গাগুলো থেকে আমরা বাংলাদেশ এক্সপোর্ট আর্নিং করছি, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে ইয়ুথদের একটা অনেক বড় অংশগ্রহণ, ওখানে একটা হিউজ পরিমাণ ইয়ুথ জেনারেশন কাজ করে। ওদের নিয়ে কখনো কাজ করা হয়েছে কিনা, বা সেখানে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু আপনি যোগ করতে পারেন কিনা? জি জি, অবশ্যই। বিভিন্ন কর্পোরেট কোম্পানি বলি বা গার্মেন্টস বলি বা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, এয়ারলাইন, শপিং মল, হসপিটাল বলি, এই জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে যে শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু স্কিল নাই। একটা শ্রমিকেরও কিন্তু কাজ করতে স্কিল থাকা লাগবে। সো স্কিলটা তার যদি না থাকে তখন কিন্তু সে কাজ করার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেই জন্য তাদেরকে আমরা কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছি, যাতে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দেওয়ার পরে সে কাজ করার সময় যাতে আউটপুটটা ভালো আসে, তার প্রমোশন হয়, সারা জীবন শ্রমিক না থাকে, সে এক্সিকিউটিভ ম্যানেজার, ডিরেক্টর বা অফিসার্স লেভেলে যেতে পারে। এবং পাশাপাশি হচ্ছে তাকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট সে যাতে ফেস না করে, সেই জন্য হচ্ছে তাকে বিভিন্ন সেফটি অ্যান্ড সিকিউরিটির উপরে আমরা ট্রেনিং দিয়েছি। সো একটা ট্রেনিং দিয়েছি তার যাতে প্রমোশন হয়, তার আউটপুটটা ভালো আসে কাজে। আরেকটা হচ্ছে সে যাতে অ্যাক্সিডেন্টটা মানে ফেস না করে, কারণ বাংলাদেশে এখন গার্মেন্টস বলেন বা বিভিন্ন শিল্পে বলেন শ্রমিকরা কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, এবং শ্রমিকরা জব পাওয়ার পরও কাজে তারা হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পর জবটা হারাচ্ছে বা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে বা ভালো পারফরমেন্স দিচ্ছে না। এই জন্য আমরা ট্রেনিংগুলো বিজনেস জিনিয়াস বাংলাদেশ এবং ফেডারেশন অফ হসপিটালিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট 14 থেকে দিচ্ছি। স্পেশালি বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণ হোটেল, রিসোর্ট
এয়ারলাইন, শপিং মল, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ওয়েডিং প্ল্যানার হচ্ছে, যেটাকে আমরা ট্যুরিজম হসপিটাল ইন্ডাস্ট্রি বলছি। সো গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাশাপাশি ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন অনেক সম্ভাবনাময়ী। সো দেখা যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণ আমরা শ্রমিক নিচ্ছি, অফিসার নিচ্ছি, ম্যানেজার, ডিরেক্টর, সিইও নিচ্ছি। কিন্তু বাংলাদেশে কিন্তু অন্যান্য সেক্টরে শ্রমিক বলেন আর ম্যানেজার, ডিরেক্টর, সিইও, অফিসার বা এক্সিকিউটিভ বলেন, চাকরির অপরচুনিটি খুবই কম। একটা সেক্টরে একটা সিটের পিছনে 1000 জন অ্যাপ্লাই করছে। আর ট্যুরিজম হসপিটাল সেক্টরে আপনি দেখবেন যে 1000 সিটের পিছনে মাত্র একজন অ্যাপ্লাই করছে, কারণ এই ইন্ডাস্ট্রি সম্পর্কে স্কুল কলেজের বইয়ের সাবজেক্টটা নাই। ইউনিভার্সিটি বলতে বেশিরভাগ ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা নাই। এই জন্য আমরা স্কুল কলেজ ভার্সিটিতে সেমিনার করছি যে তুমি শ্রমিক হোক, অফিসার হোক, ম্যানেজার, ডিরেক্টর, সিইও হোক, তুমি আমাদের এই সেক্টরটাতে আসো। তুমি এই সেক্টরটাতে আসলে যেটা হবে সেটা হচ্ছে আমরা তোমাকে একটা ট্রেনিং দিব, তোমাকে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে আমরা কোর্সের ব্যবস্থা করব, প্র্যাকটিক্যাল থিওরি ট্রেনিং দিব, গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমে তুমি দরিদ্র হলে আমরা ফ্রি ট্রেনিংও দিব। এবং তুমি যখন স্কিলড হবা, তোমার হচ্ছে এতগুলো হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, এয়ারলাইন, শপিং মল, ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, হসপিটাল হয়েছে, এগুলোতে তোমার কিন্তু চাকরি হচ্ছে, তুমি একটা স্যালারি পাচ্ছ। এবং ট্রেনিংয়ের কারণে তুমি যখন ভালো সার্ভিস দিবা, এই ইন্ডাস্ট্রিতে কারা আসে? বেশিরভাগ ফরেনাররা আসে, আমাদের 5 স্টার হোটেলে থাকে, রিসোর্টগুলোয় বেড়াতে যায়, হসপিটালে আমাদের দেখা যাচ্ছে যে তারা চিকিৎসার জন্য যায়। ওকে, এবং আপনি হয়তো পেপারে দেখেছেন যে রিসেন্টলি প্রথমবারের মতো মেডিকেল ট্যুরিজমের থ্রুতে বাংলাদেশে ফরেনাররা হচ্ছে মেনলি ট্রিটমেন্ট নিতে এসেছে। তো এদেরকে আমরা যদি ভালো সার্ভিস দেই, হোটেল, রিসোর্ট, শপিং মল বা ঘোরার জায়গা যেগুলো বা হসপিটাল, তখন এই বিদেশিরা কিন্তু অন্য বিদেশিদেরকে বলবে, তারা নিজেরাও বারবার আসবে, অন্যদেরকেও ইন্সপায়ার করবে, তারাও আসবে। এখান থেকে কিন্তু আমাদের একটা বৈদেশিক মুদ্রা আয় হবে, এবং এই বৈদেশিক মুদ্রা আয় হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু কি হচ্ছে, অর্থনীতির দিক থেকে সচল হচ্ছে, এবং অনেক মানুষের আরও বেশি হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, হসপিটাল হবে। বিদেশিরা বেশি আসলে প্রচুর মানুষের এখানে বাংলাদেশের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং বেকারত্ব দূর হবে। আচ্ছা, আমরা ওই আপনি যেহেতু ট্যুরিজম নিয়ে কথা বলছেন, ট্যুরিজমে যদি আরেকটু যোগ করি, যে আপনি কি দেখতে পান ট্যুরিজমে কিন্তু সারা পৃথিবীতে একটা ব্যাপক চাহিদা রয়েছে, এবং বাংলাদেশ থেকে এই বিষয়ে একটা সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশ থেকে ফেস করে যারা, সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার হিসেবে বা স্কিল্ড পার্সন হিসেবে নিজেকে প্রমাণ করা। বিদেশের যে দেশে উনি যেতে চান, যে দেশে কাজ করতে চান, সে দেশে নিজেকে প্রমাণ করা যে আমি এই সেক্টরটাতে স্কিল্ড। এটা ট্যুরিজমের যে কোনো সেক্টর হতে পারে, আপনি ট্যুরিজমের অনেকগুলো সেক্টরের কথা বলছিলেন, সেই জায়গাটাতে আপনি কেমন দেখতে পাচ্ছেন ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে? যদি বলি, আমরা যদি একটু মোটা দাগে চলে আসি, মানে আপনারা কি করছেন, তার বাইরে গিয়েও অন্যরা কি করছে বা রাষ্ট্রে কি হচ্ছে তা যদি দেখেন, সেক্ষেত্রে কেমন দেখতে পাচ্ছেন? মানে ট্যুরিজম সেক্টরটা নিয়ে বাংলাদেশ আসলে কতটুকু আগাতে পারছে? এখানে আমরা দেখি বিভিন্ন জায়গায় কিন্তু পদে পদে বাধার সম্মুখীন হয়। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে অ্যাকচুয়ালি এখন বাংলাদেশে মানে আপনি দেখেন বড় বড় 5 স্টার চেইন হোটেলগুলো কিন্তু বাংলাদেশে এসেছে। ম্যারিয়ট, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মানে হসপিটালিটি নিয়ে কাজ করে সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানি, তারা বাংলাদেশে ওয়েস্টিন বলেন, লি মেরিডিয়ান বলেন, শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল, বা মেনলি ওয়েস্টিন, লি মেরিডিয়ানটা তাদের, তারপর শেরাটন তাদের, আইএইচজে গ্রুপ, ইন্টারকন্টিনেন্টাল বা হলিডে ইন এনেছে। সো বাংলাদেশে কিন্তু এই যে থাই এয়ারওয়েজ সহ বিভিন্ন ধরনের এয়ারলাইন কোম্পানিগুলো বিদেশে থেকে এসেছে। সো বাংলাদেশে যদি আসলে সম্ভাবনা না থাকতো তাহলে কিন্তু এগুলো আসতো না। তো বাংলাদেশে প্রচুর ফরেনার আসছে বলে কিন্তু আমরা কতটুকু নার্সিং করতে পারছি এবং এখান থেকে আর কি সম্ভাবনা তৈরি করতে পারছি, দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ। হ্যাঁ, নার্সিংয়ের জন্য স্পেশালি আমি যেমন বলবো যে এখন হোটেলগুলোতে ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা ডিপার্টমেন্ট হচ্ছে, যেমন রিজেন্সি হোটেল, রিজেন্সি হসপিটাল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা ডিপার্টমেন্ট খুলেছে, RHTI। তারপরে সিগাল হোটেলস লিমিটেড, তারা হচ্ছে সিগাল স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট খুলতে যাচ্ছে, এবং পাশাপাশি হচ্ছে ওয়েস্টিন বা শেরাটনের যারা মালিক, ওকে, তারা কিন্তু বাংলাদেশে বর্তমানে আপডেট কলেজ নামে একটা ইনস্টিটিউট খুলেছে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। এরপরে রয়্যাল ইউনিভার্সিটি খুলেছে রেনেসান্স হোটেলের মালিক পক্ষ। সো এখানে কিন্তু ইউথদেরকে, স্কুল কলেজ ভার্সিটির যে স্টুডেন্টরা, তাদেরকে ট্রেনিং বা কোর্স করানো হচ্ছে, স্কিল্ড হচ্ছে তারা, করার পর তাদের প্রতিষ্ঠানে তারা কিন্তু কোর্স করছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স করে আবার তাদের হোটেলে কিন্তু ইন্টার্নশিপ এবং চাকরি করছে। এর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্টুডেন্টগুলোর প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হোটেলে হচ্ছে, যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মালিক হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিরও মালিক। তো দেখা যাচ্ছে হোটেলের প্র্যাকটিক্যাল ক্লাস হওয়ার কারণে তারা কিন্তু যখন ইন্টার্নশিপ বা চাকরিতে যাচ্ছে, তারা মহাসমুদ্রে পড়ে যাচ্ছে না, যেহেতু ওই হোটেলেই ক্লাস হয়েছিল। যে কোনো হোটেলে গিয়ে তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে। এই ভালো সার্ভিস দেওয়ার কারণে আজকে কিন্তু বাংলাদেশে বিদেশিরা আসছে, এবং বিদেশিরা আসার পরে তারা কিন্তু ভালো সার্ভিস পেয়ে বারবার আসছে, এবং তারা অন্যদেরকেও ইন্সপায়ার করছে। যেমন আপনি যদি দেখেন যে শীতকালে মানে বাংলাদেশে যখন উইন্টার সিজন থাকে, এই সময়গুলোতে প্রচুর বাংলাদেশে ফরেনার এবং কক্সবাজারে আসে, সুন্দরবনে আসে, এবং সিলেট টিলেট চট্টগ্রাম এই জায়গাগুলো আসে, এবং ফরেনার এত আসে যে তাদেরকে জায়গা দেওয়া যায় না। ঢাকার হোটেলগুলোতেও আসে, ঘুরতে আসে। তো আমাদের সার্ভিস যদি ভালো না হতো, ইউথদেরকে যদি ট্রেনিং দেওয়া না হতো, তাহলে ভালো সার্ভিস না দিত, এরা কিন্তু আসতো না। এবং পাশাপাশি বাংলাদেশে ফরেনাররাও উইন্টার সিজন ছাড়াও, পিকনিক সিজন ছাড়াও অন্যান্য সিজনে কিন্তু বাংলাদেশে আসে বিজনেসের উদ্দেশ্যে।
পড়াশোনার উদ্দেশ্যে, মেডিকেল সার্ভিসের উদ্দেশ্যে। তো বাংলাদেশে যদি ইউথদেরকে ট্রেনিং না দেওয়া হতো বা সার্ভিস ভালো না হতো, এই মানে যুক্তিটা ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেন যেটা ছিল বেসিক্যালি যে এইখানে যারা ট্রেনিং করছেন, এই ট্রেনিংটা কি ইন্টারন্যাশনালি উনি নিজেকে সাবমিট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা? কারণ বাংলাদেশে যারা এই জায়গাগুলোতে কাজ করেন ওরা চিন্তা করেন যে কিছুদিন পরে হয়তো বা দেশের বাইরে উনি যেতে চান, শেরাটন বাংলাদেশে কাজ না করে উনি হয়তো বা মনে করেন যে শেরাটন ইন্দোনেশিয়ায় যেতে চান, কথার কথা বলছি আর কি, যে বাইরে গিয়েও কাজ করতে চান। তো সেই জায়গায় এই ট্রেনিংটা, এখানকার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইটা কতটা কাজে লাগানো যায় বাইরে গিয়ে? রাইট, আসলে আপনি যদি শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল, রেডিসন এগুলোতে জব করতে যান, তাহলে কিন্তু এগুলোর যে ইন্ডিয়াতে যেই ব্রাঞ্চ আছে, হ্যাঁ, বা ইন্ডিয়াতে যে উইং আছে, তারা কিন্তু আগে ভেরিফাই করে সিভিগুলো, যে আমি যে এই বাংলাদেশের শেরাটনের ছেলেটাকে নিচ্ছি সে আসলে এটার যোগ্য কিনা। ওকে, সো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে মানে শেরাটন ওয়েস্টিনে কেউ যদি, কোনো স্টুডেন্ট যদি জব পেতে চায় বা ইন্টার্নশিপ পেতে চায়, তার কিন্তু আমেরিকা বা ইংল্যান্ড বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ম্যারিয়টের যেসব হোটেল আছে বা আইজি যে হোটেলগুলো আছে, সেগুলোয় কাজ করার যোগ্য হতে হবে। সে যেই ব্রাঞ্চেই কাজ করুক, বাংলাদেশে করুক আর বারমুডায় করুক, আমেরিকায় করুক, বেসিক কিছু স্কিল তাকে থাকা লাগবেই। তো স্কিলগুলো আসলে বাংলাদেশে মানে আপডেট কলেজ বা আরএসটিআই এরা তৈরি করছে বলে, বা সামনে সিগাল স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট তৈরি করবে বলে কিন্তু এই ছেলে মেয়েগুলো কিন্তু বাংলাদেশের শেরাটন ওয়েস্টিনে কাজ পাচ্ছে। এবং একসময় দেখবেন যে বাংলাদেশে যে শেরাটন ছিল, ওয়েস্টিন ছিল, ইন্টারকন্টিনেন্টাল ছিল, এগুলোতে জিএম বা হোটেল ম্যানেজার বা ম্যানেজার এক্সিকিউটিভ লেভেলে বেশিরভাগ ফরেনার ছিল বা শেফ লেভেলে। কিন্তু কারণ বাংলাদেশে তখন আইএসজি বা আপনার মনে করেন ম্যারিয়ট মনে করতো যে বাংলাদেশের স্টুডেন্টরা, বাংলাদেশের কর্পোরেটসরা বা হোটেলেররা এখানে কাজ করার এখনো যোগ্য না ম্যাক্সিমামই। কিন্তু এখন কিন্তু ফরেনারের সংখ্যা খুব কম। রেনিসেন্সে এখন দেখেন হোটেল ম্যানেজার কিন্তু আলামিন সাহেব, যিনি একজন বাংলাদেশি। ওকে, তারপরে হচ্ছে ইউনিক গ্রুপের যে 5 স্টার হোটেলগুলো আছে, ওয়েস্টিন শেরাটন, এগুলো সিইও সাকর সাহেব কিন্তু একজন বাংলাদেশি। সো এখন কিন্তু বাংলাদেশিরা আসলে হোটেল ম্যানেজার হচ্ছে বা জিএম হচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা এখন এতটাই স্কিলড হচ্ছে, বা হোটেলগুলো বা ইনস্টিটিউটগুলো এমনভাবে তাদের ট্রেন আপ করছে, তারা দেশের 5 স্টার হোটেলগুলোতে কাজ করার যোগ্য হচ্ছে, এবং দেশে তারা কাজ করার পর বিদেশেও ওয়েস্টিন শেরাটনগুলোতে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। ও দারুণ দারুণ, আমরা খুব আশাবাদী হলাম। একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এস এর অর্থনীতির কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি দেশের অর্থনীতিতে যুব সমাজের অবদান নিয়ে। আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম.এ. নাহিয়ান, চেয়ারম্যান, বিজনেস জিনিয়াস বাংলাদেশ। জনাব নাহিয়ান, আমরা আলোচনা করছিলাম যে যুব সমাজ ট্যুরিজম খাতে কেমন কাজ করছে, নিজেদের স্কিল ডেভেলপমেন্ট কেমন করছে, তার পাশাপাশি আপনি আর কি দেখতে পাচ্ছেন? এখন কিন্তু বাংলাদেশের যুব সমাজের মধ্যে একটা বিষয় খুব প্রবলভাবে দেখা যাচ্ছে, শুধু লেখাপড়া করে চাকরি করব তা না, লেখাপড়া করে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য নিজে এন্টারপ্রেনার হব, নিজে একটা কিছু করব, সেটা নট অনলি জব করতে হবে আমাকে। এই বিষয়টা আপনি যেহেতু ইউথদের নিয়ে কাজ করেন, ইউথদের মাঝে এটা কেমন দেখতে পাচ্ছেন? এটা খুব ভালো দেখতে পাচ্ছি আমি। ইউথরা আসলে এখন শিখতে খুব পছন্দ করে। হ্যাঁ, আমি একটা জিনিস যেমন দেখেছিলাম যে কক্সবাজারে একসময় কোনো 5 স্টার হোটেল ছিল না। তো মাসুম ইকবাল সাহেব, যিনি বাংলাদেশে ফার্স্ট কক্সবাজারে তিনি 5 স্টার হোটেল নিয়ে আসেন, সিগাল। তো তাকে দেখা দেখে কিন্তু বাংলাদেশে পরবর্তীতে প্রচুর পরিমাণ 5 স্টার হোটেল, আবার তিনি টাঙ্গাইলে পরবর্তীতে ফার্স্ট 5 স্টার রিসোর্ট নিয়ে আসেন, সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। তো দেখা যাচ্ছে তাকে দেখে কিন্তু ইউথরা ইন্সপায়ার্ড হয়েছে যে মানে যেটা কেউ করে দেখায় নাই সেটা যদি আমি করে দেখাইতে পারি তাহলে, এবং আমি যদি সাকসেসফুল হই, আমাকে তাহলে কেউ ছুতে পারবে না। এখন কিন্তু ইউথরা মাসুম ইকবাল সাহেব হতে চাচ্ছে, তারা 5 স্টার হোটেল করতে চাচ্ছে, রিসোর্ট রেস্টুরেন্ট করতে চাচ্ছে। তো ইউথরা এখন দেখছে যে আচ্ছা, ওই জেলায় হচ্ছে এখন বা ওই থানায় বা ওই বিভাগে 5 স্টার হোটেল নাই বা রেস্টুরেন্ট নাই বা রিসোর্ট নাই, আমরা মাসুম ইকবাল সাহেবের মতো একটা শুরু করি। তো এখন দেখা যাচ্ছে কি একটা ভালো ফান্ডিং দরকার, ইউথদের কাছে ভালো ফান্ডিং থাকাটা এইজন্য ইউথরা, যেমন আমি একটা মুভি দেখেছিলাম ওই শহীদ কাপুরের। সো ওই মুভিটাতে শহীদ কাপুর একটা কথা বলতে, বিজনেস কে লিয়ে পয়সা নিয়ে আইডিয়া কা জরুরত হয়, ওর নাম হচ্ছে বদমাশ কোম্পানি। সো ইউথরা এখন যেটা করে সেটা হচ্ছে আইডিয়া দিয়ে হচ্ছে তারা স্টার্ট করে। যে একটা ইউথ ভাবে কি, প্রথমে আমি দরকার আমি একটা টঙের দোকান, চায়ের দোকান দিলাম, ওইটা ভালো হইলে আমি ওটাকে রেস্টুরেন্ট করব, রেস্টুরেন্ট ভালো হলে চাইনিজ রেস্টুরেন্ট করবো, আর একটু ভালো হলে ওটাকে আমি 1 স্টার হোটেল করবো, তারপর 5 স্টার হোটেল
করবো। তো এই যে আইমান সাদিক যে এই যে ইয়া নিয়ে এসেছিল 10 মিনিটস স্কুল, প্রথমে কিন্তু 10 মিনিটস স্কুল শুধুমাত্র অনলাইনে তারা হচ্ছে কিছু ক্লাস নিত, বাট এখন দেখবেন পুরো বাংলাদেশে তারা কিন্তু অফলাইনে ক্লাস নিচ্ছে, বিভিন্ন থানা জেলা বিভাগীয় পর্যায়ে তাদের ব্রাঞ্চ হচ্ছে। সো ইউথদের এখন তারা চেষ্টা করে যে আমার জমানো টাকা দিয়ে বা বাবা মার হেল্প দিয়ে আমরা নিজেরা হচ্ছে ছোট একটা বিজনেস শুরু করি, আস্তে আস্তে এটাকে বড় করব। তো এই জন্য এখন ইউথরা কিন্তু অনেক স্টার্ট আপ কোম্পানি খুলছে, প্রথমে ছোট করে শুরু করছে। হ্যাঁ, যেমন বগুড়ার একটা ছেলে প্রথমে একটা হচ্ছে চা বিড়ি সিগারেট বিক্রি করে এরকম একটা দোকান দিয়েছিল, ওইখান থেকে তার ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হয়ে যায়, ওটা থেকে একটা বুটিক হোটেল হয়ে যায়, এখন সে 4 স্টার 5 স্টার মানের হোটেল করছে। তো এই জন্য ইউথরা এখন কিন্তু এখানে সে ফান্ডিংটা আসলে কোথায় পাচ্ছে? একটা ধরেন যে চা বিড়ি সিগারেটের জায়গাটা হয়তো বা সে নিজে থেকে করতে পারছে, তারপরে আরেকটু বড় করার জন্য হয়তো বা সে পরিবার থেকে ফান্ডিং পাচ্ছে, কিন্তু তারপরে যখন আরো বড় পরিসরে, যখন তার ধরেন প্রায় 20-50 লাখ টাকার প্রয়োজন পুঁজি একটা দাঁড় করানোর জন্য অথবা কোটি টাকার দরকার, সেক্ষেত্রে ফান্ডিং এর ক্ষেত্রে ইউথরা কি ধরনের ফ্যাসিলিটি পায় বলে আপনি দেখেন? জি, মানে প্রথমে যখন একটা প্রতিষ্ঠান সে করে, বাবা মার হেল্পে হোক নিজের জমানো টাকা না, ও প্রতিষ্ঠানে কিন্তু আস্তে আস্তে প্রফিট আসে, ওই প্রফিটটা কিন্তু সে কি করে আবার ইনভেস্ট করে, ইনভেস্ট করার পর এটাকে আরেকটু বড় করে, আবার রিইনভেস্ট করে আরেকটু বড় করে, এটা একটা। তারপরে বিদেশি প্রতিষ্ঠানগুলো যদি দেখে হ্যাঁ প্রতিষ্ঠান তো ভালো করছে, বিদেশি প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন ফান্ড দেয়, যেরকম গোজায়ন ফান্ড পাচ্ছে, শেয়ার ট্রিপ পাচ্ছে, সপাপ পেয়েছিল এবং তারা অনেক বড় কোম্পানিতে মানে পরিণত হয়েছে। 10 মিনিটস স্কুলে অনেক ফান্ড পেয়ে কিন্তু তারা পরিণত হয়েছে একটা বড় কোম্পানিতে। ইভেন গভর্নমেন্টও ফান্ড দেয়, ব্যাংকগুলো লোন দেয়, অনেক ইনভেস্টর দেখে যে বাহ এখান থেকে তো ভালো প্রফিট আসে, এটা একটা ব্র্যান্ড, আমরা এখানে ইনভেস্ট করব, সেই জায়গা থেকে কিন্তু তারা ফান্ডগুলো পাচ্ছে এবং ফান্ডগুলো পাওয়ার কারণে তারা কিন্তু সেটা কিন্তু খুব কঠিন, মানে ওই ইউথ এন্টারপ্রেনারের জন্য ওই ফান্ডগুলো অ্যারেঞ্জ করা। আপনি যে দুই একটা উদাহরণ দিলেন সেটা মানে উদাহরণ হিসেবে শুনতে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে কিন্তু খুব কঠিন। সেই জায়গাটায় কোনো কাজ করার সুযোগ আছে কিনা আপনি কি মনে করেন, যে ইউথরা যাতে সহজে ফান্ড পায়, কিভাবে ওরা ফান্ড ম্যানেজ করতে পারে, কাদের কাছ থেকে ম্যানেজ করতে পারে, কি ধরনের প্রজেক্টে কি ধরনের প্রসপেক্টিভ দেখে যারা ফান্ডিং করেন ওনার ফান্ড করেন, ওই জায়গায় কাজ করার সুযোগ কেমন আছে মনে করেন? অবভিয়াসলি মানে ইউথরা প্রথমে যদি একটা ছোট প্রতিষ্ঠান শুরু করে, ওখান থেকে সে যদি প্রফিট পায়, সেই প্রফিটটা থেকে আস্তে আস্তে সে যদি ইনভেস্ট করে, প্রতিষ্ঠান বড় হবে এবং তার প্রতিষ্ঠানে সে যদি প্রপারলি প্রচার চালায়, তার সার্ভিস ভালো থাকে। এখন কিন্তু অনেক ইনভেস্টর দেখবেন যে বসে আছে তাকে মানে পে করার জন্য। হ্যাঁ, যেমন 10 মিনিটস স্কুলকে ধরেন রবি স্পন্সর করতো যখন তাদের কাজ ভালো লেগেছে, এবং ওইখান থেকে 10 মিনিটস স্কুল কিন্তু আরও প্রচুর স্পন্সর পেয়েছে। সো যদি আপনার কাজটা ভালো হয়, আপনার প্রমোশন প্রপারলি হয়, তখন কিন্তু অনেক কোম্পানি স্পন্সর করবে। আমি ফেডারেশন অফ হসপিটালিজম ইভেন্ট ম্যানেজমেন্ট ফোটেম থেকে কিন্তু, বা আমার যে বিজনেস জিনিয়াস বাংলাদেশ থেকে অনেক ব্যবসা শিক্ষা বিষয়ক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, কুইজ, ডিবেট, কালচারাল প্রোগ্রাম কিন্তু আমরা অর্গানাইজ করছি, ট্রেনিং সেমিনার অর্গানাইজ করছি। তো প্রথম কিন্তু আমরা নিজের পকেটে টাকা দিয়ে করতাম, কিন্তু আস্তে আস্তে আমাদের দেখা যেত যে 5টা-10টা স্পন্সর আসা শুরু করে আমাদের প্রোগ্রামগুলোতে স্পন্সর করার জন্য। তারা যখন দেখলো এখানে প্রচুর স্টুডেন্ট আসে, প্রচুর কর্পোরেটস আসে, সো এখানে তাদের একটা প্রমোশন হয়। এখন কিন্তু আল্লাহর রহমতে আমরা 50টা স্পন্সরও পাই। অথচ আমি এটা শুরু করেছিলাম 2009 সালে, তখন একটা ছোট রুমে পার্টি বিছায় প্রোগ্রাম করতাম। সো এখন কিন্তু দেখা যায় আমাদের 500-1000 পার্টিসিপেন্ট থাকে, আমাদের 50টা স্পন্সর থাকে। সো ছোট প্রোগ্রাম করেছে কিন্তু মান ভালো ছিল, সার্ভিস ভালো ছিল, প্রচার বেশি ছিল দেখে কিন্তু আমি প্রচুর পরিমাণ স্পন্সর পেয়েছি। সো এই জন্য আমাকে আসলে সার্ভিস যদি ভালো দেই, মার্কেটিং ভালো দিই, আমার ইনভেস্টরের অভাব নাই। দেশে বিদেশে প্রচুর ইনভেস্টর আসবে। যেমন আমি আপনাকে যদি বলি, রোবট ডাকো নামে একটা প্রতিষ্ঠান ছিল, এখন সেটার নাম হচ্ছে হ্যালো টাস্ক। আপনি অ্যাপের মাধ্যমে কল দিলে তারা হচ্ছে আপনার বাসায় আজকে হয়তো বা আয়া লাগবে বা আপনার ক্লিনার লাগবে, তারা হচ্ছে দিয়ে যায় বাইকে করে। হ্যাঁ, তো দেখা গিয়েছে তারা কিন্তু প্রথমে ছোট করে শুরু করে, ব্যাংক দেখতে পেয়েছে না এটা লাভজনক এবং এখানে আস্তে আস্তে লাভ আসছে, ব্যাংক তাদেরকে লোন দেয়। পরবর্তীতে কিন্তু তারা অনেক ইনভেস্টর পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, স্পন্সর্স পেয়েছে। এখন কিন্তু হ্যালো টাস্ক বিদেশেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে দেশের বাইরে। সো তারা কিন্তু অনেক ছোট করে শুরু করেছিল, আমার স্টুডেন্টই শুরু করেছে। এখন তাদের ইনভেস্টর স্পন্সরের অভাব নাই। সেই জন্য কাজ ভালো হলে, সার্ভিস ভালো হলে, প্রপারলি প্রচার করলে তাদের কিন্তু আমি মনে করি যে স্পন্সর এবং ইনভেস্টরের অভাব হবে না, এবং সে যে প্রফিট পাবে সেটাও রিইনভেস্ট করে সে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওকে, ভেরি নাইস। আপনি আমাদের বিরতির আগে কথা প্রসঙ্গে বলছিলেন যে এখন বর্তমানে আগে বিদেশি কোম্পানিগুলোর বড় বড় পজিশনগুলো ওনারা আমাদের উপর ছাড়তো না, এখন অনেক বাংলাদেশিরাও সেখানে কাজ করছেন। আমি যদি এবার একটু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এই ধরনের প্রোডাকশন যে লাইনগুলো আছে সেদিকে চলে আসি, সেদিকেও আমরা দেখতাম যে হয়তো বছর 10-15 আগেও বিদেশিরা ওখানে মেইন ইঞ্জিনিয়ারের ভূমিকায় মূল জায়গাগুলোতে কাজ করতেন। সেই জায়গায় এখন বাংলাদেশিদের উপস্থিতি আপনি কিছু যদি যোগ করেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আসলে একসময় আমরা দেখতাম যে, যেমন একটা জরিপে দেখা গিয়েছিল যে ইন্ডিয়ার মানুষ যেই প্রতিষ্ঠানগুলোতে মানে ইন্ডিয়ার বাইরে যেসব প্রতিষ্ঠানে তারা জব পায়, তার মধ্যে প্রথমে আছে হচ্ছে ইংল্যান্ড, তারপরে আছে বাংলাদেশ। মানে ইন্ডিয়ার মানুষ সবচেয়ে বেশি জব পায় প্রথমে ইংল্যান্ডে,
তারপর পাচ্ছে বাংলাদেশে। মানে ইন্ডিয়ানদের জন্য সেকেন্ড রেমিটেন্স আর্নিং দেশ হচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে সো বাংলাদেশ। দেখেন 100 কোটির একটা মানুষের ম্যাক্সিমাম মানুষ যদি ইংল্যান্ডের পরে বাংলাদেশে জব পায়, তাহলে বাংলাদেশে কি পরিমাণ মানুষ জব পাচ্ছে না? সেটার কারণ ছিল বাংলাদেশে একসময় ছেলে মেয়েরা স্কিল ছিল না এবং মালিকদের অনেক বেশি বিশ্বাস ছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মানে ইউরোপ, ওনারা আমেরিকা আসলে এসব ক্যাপাবল, দেশের। আমাদের দেশের ছেলে মেয়েগুলো ওভাবে নিজেদেরকে ক্যাপাবল হিসেবে হয়তো সুযোগ পায়নি তৈরি করার। রাইট। সো এখন যেহেতু বাংলাদেশের যখন মালিকরা দেখছে যে না অনেক প্রতিষ্ঠানই তো সিইও জিএম বাংলাদেশি তারা ভালো করছে, তখন তারা কি করে ওই প্রতিষ্ঠানের সিইও জিএম কে বলে তুমি আমার এখানে চলে আসো। তখন আবার ওই প্রতিষ্ঠানের সিইও জিএম চলে যাওয়ার পর সে ভাবে যে না আগে তো বাংলাদেশে একটা সিইও জিএম রেখে ভালো করেছিলাম, আমি নতুন কাউকে না। অন্য প্রতিষ্ঠান দেখে না আমি একটা বিদেশিকে এত টাকা দিতে হচ্ছে, তার চেয়ে অনেক কম বেতনে আমি বাংলাদেশি একজনকে রেখে আমি সেম সার্ভিস পাচ্ছি। তো এই কারণে বাংলাদেশের ছেলে মেয়েরা যেহেতু এখন সিইও হিসেবে, জিএম হিসেবে বা ম্যানেজার, এক্সিকিউটিভ হিসেবে ভালো সার্ভিস দিচ্ছে, সেই কারণে এখন আর বাংলাদেশের বিদেশ থেকে মানুষ আমাদের হায়ার করতে হচ্ছে না। এর কারণে স্যালারিও কম দিতে হচ্ছে এবং বাংলাদেশের ছেলে মেয়েদেরও বেকারত্ব দূর হচ্ছে এবং তারা একটা ভালো স্যালারি পাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি আসি আপনাদের কাছে, সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এখন বাংলাদেশে প্রচুর বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশন হয়। ইউনিভার্সিটিগুলো বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশন করে এবং আমরা বিজনেস জিনিয়াস বাংলাদেশ থেকে 2014 সাল থেকে স্কুল কলেজ পর্যায়ে বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশন আয়োজন করি। মানে স্কুলের ছেলেরাও আসলে কতটুকু, হ্যাঁ, তারাও বিজনেস আইডিয়া নিয়ে আসি। স্কুলের বাচ্চাদেরকে আমি যে ইলেকট্রিসিটি ছাড়া ফ্রিজ একটা বিজনেস আইডিয়া নিয়ে আসছে, একটা রোবট নিয়ে আসছে। ওকে, তো এই ধরনের আইডিয়াগুলো তারা যখন নিয়ে আসে, আমাদের এখানে যারা বিভিন্ন কোম্পানির ম্যানেজার, ডিরেক্টর, সিইওরা যখন থাকে, তারা তখন বলে যে তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে, তুমি এই বিজনেস স্টার্ট করো, আমি ইনভেস্ট করবো, আমার মনে হচ্ছে যে তুমি এখানে ভালো করবা। ওকে, সো তখন মানে এইটা একটা বিরাট অপরচুনিটি তৈরি হচ্ছে এইভাবে, মানে কর্পোরেটদের সাথে জিনিয়াস স্টুডেন্টদের সাথে একটা লিঙ্ক আপ করে দেয়, একটা কোলাবোরেট করে দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই কাজ করছেন হয়তো বা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা অনেকগুলো আশার কথা শুনলাম। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের ছোট ছোট ছেলেমেয়েরা, যুব সমাজ খুব ভালো কাজ করছে, চেষ্টা করছে নিজের জায়গা থেকে নিজেকে তুলে ধরার, রাষ্ট্রকে তুলে ধরার, সমাজকে তুলে ধরার এবং একটা আগামীর জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করার। আমরাও কিন্তু সেই আশায় আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে যোগদান করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।